কর্মী ছিলাম। তো মন্ত্রী এমপিদের এই সমস্ত বাহাদুরি, তারপরে দেরি করে আসা, তারপরে আপনার এক ধরনের এই আগে পিছনে পুলিশ, দাপট, দৌড়াদৌড়ি, এগুলির বিরুদ্ধে একটা প্রচন্ড ক্ষোভ ছিল। এবং বিশেষ করে এটা ধরেই নিতাম এবং বন্ধুরা সবাই ব্যঙ্গ করতাম যে মন্ত্রী মানে একটা তো ব্যঙ্গ বিদ্রুপের বিষয় আর কি। এবং যে সমস্ত কারণে আমরা ব্যঙ্গ বিদ্রুপগুলি করতাম তার মধ্যে একটা অন্যতম কারণ ছিল অনির্ধারিত সময় আসা, বিলম্ব করা, লোকজনকে বসিয়ে রাখা এবং এক ধরনের অসম্মান এবং অপমান করা। ইচ্ছে পাকা ছিলাম, ফলে আমাদের মধ্যে এই সমস্ত কি বলে প্রতিক্রিয়ার বোধগুলি ছিল খুব ধারালো। তা আমি নিজেই আজকে সেই আসামি হয়ে গিয়েছি আর কি আপনাদের কাছে। আসলে আজকে ক্যাবিনেট মিটিং ছিল, সকালে তো মিটিংগুলি ছিলই। আর ক্যাবিনেট মিটিংটা যে এত বড় হবে, এত দীর্ঘ হবে এটা বুঝতে পারিনি আর কি। আপনারা নিশ্চয়ই বোঝেন যে ক্যাবিনেট মিটিং যেদিন থাকে সেদিন অন্য সব কাজই বাদ হয়ে যায় আর কি। তো আমার কারণে যত না তার সাথে আসলে রাষ্ট্রীয় কারণেই আপনাদের সবাই কাছ থেকে কষ্ট করতে হয়েছে। বিশেষ করে সুচন্দা ম্যাডামের মতো এরকম আমাদের দেশের একজন সম্মানিত তারকা, একজন প্রবীণ শিল্পী, উনি সহ আপনারা সবাই অপেক্ষা করছেন, এটা আমার জন্য একটা অপরাধ বোধ তৈরি করেছে। ছোটবেলায় যখন থেকেই পত্রপত্রিকার দিকে নজর দেই তখন থেকেই মুখোশের সঙ্গে পরিচিত, জব্বার খান নামের সঙ্গে পরিচিত। এবং চলচ্চিত্র যেহেতু একমাত্র বিনোদনের মাধ্যম ছিল তখন, ফলে চলচ্চিত্রের খোঁজ খবর নেয়া একটা বয়স পর্যন্ত সকলেরই এই ঝোঁক থাকে। এমনকি চলচ্চিত্রের বিভিন্ন সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়েও নানান রকম বই পুস্তক বেরোতো তখন। এবং বন্ধু বান্ধবীদের মধ্যে কে কত বেশি সে সমস্ত খুঁটিনাটি খবর রাখেন, এটা ছিল একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। যে বোম্বের অমুকের কয়টা নাতি আছে, কি আছে, আরো কি কি আছে ইত্যাদি, যে যত বেশি বেশি বলতে পারবে সে তত তত বেশি জ্ঞানী বলে মনে হতো আর কি। তারপরে ধরেন আলাদাভাবে রূপালী নামে পত্রিকা ছিল এবং যার মূল কাজই ছিল সেলিব্রিটিদের বিভিন্ন চিত্রালী, পূর্বাণী। তো আমাদের চোখের উপরেই কিন্তু জগৎটা আসলে পাল্টে গেল এবং আমরা সেই দিক থেকে খুব সৌভাগ্যবান যে রূপান্তরের এই পর্বগুলি আমাদের জীবদ্দশায় ঘটেছে। লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাসে আজ থেকে 100 বছর আগে যারা জন্ম নিয়েছে তারা তো এটা দেখে নাই। আজ থেকে 50 বছর পরে যারা জন্ম নেবে তারা হয়তো একটা অন্য জগৎ দেখবে। কিন্তু আমরা এমন একটা জগতে, এমন একটা সময়ের পর্বে জন্ম নিয়েছি যে আমরা কুপিবাতি দেখেছি এবং আমরা এখন ধরেন আলো ঝলমলে পৃথিবী দেখছি। আমরা চিৎকার করে কথা বলার জন্য কমিউনিকেশন দেখেছি, কারণ তারা শুনতে পাচ্ছে না। তারপরে ধরেন চিঠি লেখা ছাড়া তো কোনো যোগাযোগের বিষয় ছিল না, চিঠিও আসতে আসতে 1.5 মাস 2 মাস লাগতো। তো সেই পর্যায় থেকে এখন চিঠির সংস্কৃতি উঠে গেছে। আমার বাসাতে একটা লাল টেলিফোন লাগানো আছে, আমি মাঝে মধ্যে তাকিয়ে চিন্তা করি যে এটা কি আর কোনোদিন কোনো কাজে লাগবে? কোনোদিনও আর কাজে লাগবে না। অথচ লাল ফোন মানে তো একটা বিরাট ব্যাপার ছিল এক সময়, তাই না? অফিসের টেলিফোনগুলো তো প্রায়ই আমার জন্য বিরক্ত লাগে। আমি এদেরকে কি বলে, টেলিফোন রিসিভ করে ওদেরকে কি বলে জানো, অপারেটর, হ্যাঁ, বিরক্ত লাগে। ওদেরকে বললে সময় বেশি লাগে, তাই একটু কষ্ট করে আমি নিজে করলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা বলছি এই কারণে যে আপনারা সবাই দেখেছেন কিভাবে টেপ রেকর্ডার, ক্যাসেট রেকর্ডার, তারপরে সিডি, তারপরে এখন কোথায় কোডাক ক্যামেরা। হ্যাঁ, তো বড় বড় স্টুডিও, বড় বড় শহরে সেজে গুজে গিয়ে সবাই ছবি তুলতো। হ্যাঁ, তারপরে সেই কোডাক ফিল্ম, তারপরে কাওয়াসাকি ক্যামেরা, সব কিন্তু দেউলিয়া হয়ে গেছে। সব কিন্তু এখন এক মোবাইল ফোনের মধ্যে আপনার সব কিছু। এমনকি এখন ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা বিনোদনের জগৎ। নেটফ্লিক্স হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা সরবরাহকারী। এবং রূপান্তরের এই পর্বে বিপণন ব্যবস্থাই কিন্তু এখন নির্ধারণ করে দিচ্ছে যে আপনি পণ্যটা কেমন করে উৎপাদন করবেন। এখনকার এই প্রযুক্তি নির্ভর এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে যে ধরনের এক বিশাল নতুন এবং উন্মুক্ত দর্শক শ্রোতার মঞ্চ তৈরি হয়েছে,
সেখানে কিন্তু রূপমহলের সেই সিনেমা হলের সঙ্গে কিন্তু এখন আর আপনার মিলবে না। এবং এটাও খুব বাস্তব যে এফডিসি বলতে যা আমরা 1900 কত সালে 57 না 62 57 না 56 এফডিসি ছিল না, এফডিসি 57 ফিল্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারপর মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এসে ওটাকে যেভাবে আরো উন্নত করলেন, টাকা পয়সা দিলেন এবং নিজে ওখানে গিয়ে একজন প্রধান অতিথি ছিলেন। এখনো কিন্তু এখন আর এফডিসি থাকবে, এফডিসির তো কাজ, কিন্তু এফডিসি বলতে এখন কিন্তু আর ওই বিশাল আয়োজন থাকবে কিনা আমি জানি না, কিন্তু কনসেপ্টটা থাকবে, কিন্তু ফিল্মকে ডেভেলপ করতে হবে। তাহলে ফিল্মকে ডেভেলপ করতে চাইলে পরে কিন্তু দেখা গেল যে ওভার দ্য টপের কারণে ওটার কিন্তু একটা সফট পাওয়ার ডেভেলপ করে যাবে, কারণ এখানে তো আর কোনো এফডিসি লাগছে না। এমনকি আপনি দেখেন, আমি আজকে গত কয়েকদিন আগেও বড় বড় পত্রিকার সম্পাদকদের সঙ্গে কথা বলছিলাম যে বড় বড় পত্রিকার হাউস যে পরিমাণ পত্রিকার পাঠক ধরে রাখে, তার চাইতে একটা বেডরুমে বসে একজন ইউটিউবার কত গুণ বেশি দর্শক শ্রোতাকে ধরে রাখে। এবং যিনি বিজ্ঞাপন দিবেন পণ্যের, তার তো দরকার হচ্ছে কত মানুষের কাছে সে তার পণ্যটা সঠিক অথবা মিথ্যাভাবে বিপণন করতে পারবে, এটা তো তার টার্গেট। তাহলে সে কেন কত বড় মিডিয়া হাউস সেটা খুঁজবে, নাকি সে খুঁজবে যে কোন মাধ্যমে গেলে পরে সবচেয়ে বেশি আমি কাস্টমার পাবো, তাই তো? তো ফলে এই পুরো প্রক্রিয়াটা না বুঝলে কিন্তু ফিল্মের সংকটটা আপনারা বুঝতে পারবেন না। আমি খুবই লেম্যান, আমার আপনাদের মতো অত বিজ্ঞ ধারণা নাই। আপনারা এই সাবজেক্টের লোক, আপনারা অনেক জ্ঞান রাখেন। বিশেষ করে ক্ষমা হারুন ভাইকে তো আমরা ছাত্র জীবন থেকে দেখেছি। ওই আমলে যখনই টেলিভিশনে মাঝে মধ্যে ডাক পেতাম নেতা কর্মী হিসাবে কথাবার্তা বলার জন্য, তখন ক্ষমা হারুন ভাই, তারপরে মোহাম্মদ ভাই, তারা খুব আমাদের কাছের মানুষ ছিলেন। এখনও ডিজি টেলিভিশনে যিনি আছেন মাহবুব ভাই, আমাদের সেই একেবারে প্রথম জীবনের সম্পর্ক আমাদের। তো ফলে এই পরিবর্তনটা, আমি এখানে এফডিসিতে কথা বলতে মুখোমুখোশ এবং আমাদের মরহুম জব্বার খান সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে বলছি যে আমাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করতে হবে। জব্বার খান সাহেব শুধু এই ফিল্মের নির্মাতা ছিলেন তাই নয়, আমি যদি চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগের জায়গা বলি, উনি বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নায়কও বটে, এবং সম্ভবত পূর্ণিমা নামে যিনি ভদ্রমহিলা তিনি ছিলেন প্রথম নায়িকা। তো পূর্ণিমা সেন, তাই না? গুপ্ত, হ্যাঁ, পূর্ণিমা সেন গুপ্ত। তো ফলে উনি প্রথম চলচ্চিত্র নির্মাতা এবং উনি প্রথম নায়ক। এবং আমি গণমাধ্যমকে অনুরোধ করব, ওনাকে বরঞ্চ প্রথম নায়ক হিসাবে হাজির করলে আরো অনেক বেশি একটা অনুরণন তৈরি হবে। তো এই শ্রদ্ধা, এই ভালোবাসা থাকবে, থাকা উচিত, থাকতেই হবে। এই শিকড় সম্পর্কে সজাগ না থাকলে আমরা কিন্তু আরো অনেক ঊর্ধ্বে উঠতে পারবো না। কিন্তু একই সঙ্গে বুঝতে হবে যে আমরা যেমন আমাদের অনেক পূর্বপুরুষদের কৃতিত্বের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা যে কৃতিত্বগুলি, যে উপাদান নিয়ে দেখিয়েছেন, তা কিন্তু এখন আর চলবে না। পরিবর্তনের এই গতির সঙ্গে পরিবর্তিত হওয়া, সময় উপযোগিতাকে ধারণ করা এবং নিজেকে এই ছন্দে ছন্দে তালে তালে রূপান্তরিত করতে পারা, এটাই কিন্তু হচ্ছে প্রথম যোগ্যতা টিকে থাকার। এবং সেই জন্য আমি জব্বার খান সাহেবকে মুখোমুখোশ এর সকল, পূর্ণিমা সেনগুপ্ত সহ সকল অভিনেতা অভিনেত্রী যারা প্রথম এই দেশে চলচ্চিত্রের কাজ করেছেন, রূপমহল সিনেমাতে যে সমস্ত দর্শকদেরকে তারা সেদিন উদ্বেলিত করেছেন, এমনকি সেই দর্শকদেরও আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সবাই তো সিনেমা দেখতে আসে না, তারাও দেখেন বিনোদনের জন্য কতটা আগ্রহী ছিল এবং কত উদ্গ্রীব হয়ে সেখানে গিয়েছে আগ্রহ নিয়ে। এবং সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু এখন এটাকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ফলে মুখোমুখোশকে এবং তার সমস্ত নির্মাতাদের কৃতিত্বকে যদি ধারাবাহিকভাবে প্রবাহিত করতে হয়, তাহলে আমাদের এই পরিবর্তনের মাধ্যমটা বুঝতে হবে এবং এর গতিটা বুঝতে হবে কিন্তু। এবং আমি যখনই ওভার দ্য টপ প্ল্যাটফর্মের জন্য উপযোগী করে নির্মাতা তৈরি করব, আমি এর জন্য কাহিনী তৈরি করব এবং ওভার দ্য টপ ওটিটির দর্শকদের
মনোজগৎকে আমি বুঝতে পারবো, সেই অনুযায়ী আমি কাহিনী তৈরি করব, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু এই দর্শকের এই কাহিনী যখনই মাপে তৈরি হবে তখনই কিন্তু সেই ধরনের আবার অভিনেতা অভিনেত্রী আমরা কিন্তু পেয়ে যাব। ফলে আমি মনে করি না যে প্রতিভার খুব একটা ঘাটতি আছে, কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে যে গত 25 বছরে প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি এত দ্রুত একটা লাভ দিয়েছে যে এটার সঙ্গে আমরা তাল মিলাতে পারি নাই। আমরা সাধারণ মানুষ বহু কষ্টে অ্যানালগে উঠেছি, অ্যানালগে উঠে কিন্তু আটকে আছি, ডিজিটালে উঠতেই পারছি না। আমাদের হাতে যে টেলিফোনটাও আছে, আপনি যদি খেয়াল করবেন, এটা একটা স্মার্টফোন, আমার ফোনটা আইফোন, এবং স্বাভাবিকভাবেই যারা যারা আপনারা ব্যবহার করেন, উন্নত স্মার্টফোন ব্যবহার করেন, একটু যদি আত্মজিজ্ঞাসা করেন দেখবেন যে এর কিন্তু পূর্ণাঙ্গ ব্যবহার আমরা কিন্তু খুব একটা জানি না, এবং অনেকেই কিন্তু এটা একটা ধরেন কি বলে আভিজাত্যের প্রতীক হিসাবে দামি দামি ফোন টোন নিয়ে ঘুরে টোরে, এবং সে যদি জানতো যে এর 1% 2% সে ব্যবহার করে, বাকিটা সে করেই না, সে জানেই না। তো অ্যানালগে আটকে থাকার কারণে কিন্তু আমার মাইন্ডসেট কিন্তু অ্যানালগ হয়ে আছে। মুখোমুখোশ যখন তৈরি করেছে তখন চলচ্চিত্র নির্মাণ করাটাই ছিল কিন্তু একটা বিরাট স্মার্টনেস, একটা বিরাট আধুনিকতা। আজকে কিন্তু আবার বুঝতে হবে যে একটু আমাদের আশেপাশে তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে সম্পূর্ণ এক নতুন চাহিদা তৈরি হয়েছে, নতুন দর্শক তৈরি হয়েছে, নতুন প্রজন্ম তৈরি হয়েছে, নতুন রুচি তৈরি হয়েছে, এবং এই পরিসরটা কিন্তু অনেক বর্ধিত। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, মনে করার কোনো কারণ নাই যে এটা কেবল রেকর্ড হবে, তারপর টেলিভিশনে যাবে, তারপর এটা রাত্রেবেলা দেখাবে। নোট দ্যাট, আপনার ঘরের লোক হয়তো ঘুমিয়ে আছে, আমার স্ত্রী এটা দেখবেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এই মুহূর্তে আটলান্টা সিটিতে আমার কোনো না কোনো বন্ধু কিন্তু এটা হয়তো দেখছে, এবং দেখা যাবে যে সে হয়তো ভালো মন্দ মন্তব্য করছে যে আপনি এটা বলেছেন, এটা ভালো করেছেন, অথবা এটা না বললেও পারতেন। কথার কথা আমি বুঝতে, এই যে পাওয়ার অফ কমিউনিকেশন এবং পাওয়ার অফ টেকনোলজি অ্যান্ড পাওয়ার অফ ইন্টারনেট, এটার উপরে ভর করেই কিন্তু এখন চলচ্চিত্রকে দাঁড়াতে হবে। আমি তথ্যমন্ত্রী হওয়ার কারণে আমার সুযোগ হয়েছে অনেক বিজ্ঞ লোকের সঙ্গে কথা বলার। তারা কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে আসেন আমাকে পরামর্শ দিতে, এটা আমার জন্য খুবই সৌভাগ্য, এবং আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমি একটু ধীর গতিতে চলছি, কারণ আমি জানি যে কাজটা অত সহজ না। এটা কেবলই এই প্রজন্মের তারা ঝলমল তারকাদের নিয়ে কয়েকটা বছরে একটা দুটো অনুষ্ঠান করাই একমাত্র কাজ না। এটা কেবলমাত্রই লোক দেখানো একটা প্রদর্শনী মঞ্চের যে একটা সুযোগ তৈরি হয় তথ্য মন্ত্রণালয়, সবসময় টেলিভিশন, সবসময় রেডিও, সবসময় আপনার সিনেমা জগৎ, সবসময় তারকাদের সঙ্গে ওঠা বসা, কাজটা কিন্তু আরো অনেক বড়। চলচ্চিত্রের মতো এত শক্তিশালী মাধ্যম এখন পর্যন্ত কিন্তু তৈরি হয় নাই, এত শক্তিশালী মাধ্যম কিন্তু তৈরি হয়নি। যে কোনো মানুষের মধ্যে যে গুণগত পরিবর্তনটা ঘটে বা ঘটেছে এ পর্যন্ত, যদি আমরা তাদের প্রত্যেকের মনোজগৎকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে হয় কোনো বড় বড় ভালো ভালো উপন্যাস তার জীবনের মধ্যে চিন্তার মধ্যে পরিবর্তন এনেছে, অথবা কোনো বড় বড় কোনো একটা মুভি বা 3-4টা মুভি, কোনো ক্লাসিক উপন্যাস অথবা কোনো ক্লাসিক মুভি তার থট প্রসেসকে চেঞ্জ করে দিয়েছে, and the paradigm had been shifted. ওইটা দেখার আগে, বইটা পড়ার আগে হয়তো একটা প্যারাডাইমে ছিলেন, বাট ওই বইটা পড়ার পরে অথবা ওই ছবিটা দেখার পরে প্যারাডাইম শিফটেড হয়ে যায়। আমি এখনো মাঝে মধ্যে এরকম 2-1টা বইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি খুব অবাক হয়ে যাই যে এই বইটা আমাকে এত এত কিছু দিল, মাত্র মূল্য হচ্ছে 2000 টাকা, অথবা মনে করেন $500। পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্ট থেকে আমার বই কেনার অভ্যাস, এয়ারপোর্টে নামলেই চেষ্টা করি কিনতে টিনতে। পড়াশোনার সময় যখনই পাই একটু পড়ি, যদিও এখন খুব কমই পাই। বেশ কয়েকটা বইয়ের ক্ষেত্রে আমার এরকম একটা অপরাধবোধ তৈরি হয়েছে যে এই লোকটা মাত্র এই কয়টা টাকা দিয়ে এই বইটা আমি কিনেছি, অথচ আমার জীবনে এটার মূল্য হওয়া উচিত আরো অনেক বেশি। এবং ওইরকম জ্ঞান ভিত্তিক পেশাতে যারা থাকেন ন্যাচারালি তাদের জীবনটা এরকমই হয়, তারা তো ধনী হওয়ার জন্য করেন না।
আর জ্ঞান তো কক্ষিগত করা যায় না, জ্ঞান তো বিলি করার জন্যই। যাই হোক, অন্যদিকে যাব না আমি। আমি সেই কারণেই মরহুম আব্দুল জব্বার সাহেবের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই যে আপনাদের পরিবার বাংলাদেশের ইতিহাসে আপনার বাবার কারণে ইতিহাস হয়ে থাকবে। আমি চেষ্টা করব এই মুখোমুখের সঙ্গে জড়িত সকল পর্যায়ের ব্যক্তিদেরকেই কম বেশি স্বীকৃতি দেওয়ার একটা কোনো পদ্ধতি বের করা যায় কিনা। অবশ্যই মুখোমুখের নির্মাতা এবং বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নায়ক হিসাবে জব্বার খান সাহেবের নামে ঢাকা শহরে একটা সড়ক থাকা উচিত এবং চলচ্চিত্র অঙ্গনে তার উপস্থিতিটা অবশ্যই একটা মাইল ফলক হওয়া উচিত। আরেকটা কথা, আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী, প্রবীণ শিল্পী আমাদের সুচন্দা ম্যাডাম বলছিলেন আমাকে যে সাধারণত রাষ্ট্র সম্মান দেয়, পুরস্কার দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মরণোত্তর। মানে তিনি আক্ষেপ নিয়ে মারা যাবেন যে আমার কাজের কোনো মূল্য নাই, তারপর ছেলেদেরকে ডেকে মনে করিয়ে দেওয়া হবে যে তোমার বাবা মাকে কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। ওই মরণোত্তর পুরস্কার দেওয়ার মানে কিন্তু ব্যাপারটা তাই দাঁড়ায় যে পরবর্তী প্রজন্মকে যে আমরা তোমাকে দিতে পারি নাই বা দেই নাই, তোমরা আমাদেরকে ভুল বোঝো না। এটা একটা খুব দামি জিনিস। আমাদের মধ্যে এটা একটা কার্পণ্য কাজ করে যে কারো চোখের দিকে তাকিয়ে প্রশংসা করতে আমরা একটু কার্পণ্য অনুভব করি, কিন্তু উনি মারা যাওয়ার পরে কিন্তু আর প্রশংসা করতে আমাদের তখন সমস্যা হয় না, তখন তো তার দিকে তাকিয়ে প্রশংসা করতে হয় না। প্রশংসা তো মনে হয় যেন যে আমার একেবারেই এটা ব্যক্তিগত সম্পদ অথবা পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ। সাংস্কৃতিক দুর্বলতা থাকলে যা হয় আর কি, কালচারাল প্রভার্টি থাকলে যা হয়। আমি আব্দুল জব্বার খান বলছি, এই বইটা আমার পড়া হয়নি, আমি আরো ভালো করে পড়বো। তথ্যমন্ত্রী হওয়াটা আমার জন্য একটা বিরাট সুযোগ যে আমি এই সুযোগে আপনাদের মতো মানুষের সঙ্গে পরিচিত হতে পারছি, হব। এবং আমি আবারও বলছি যে চলচ্চিত্রের মতো এরকম মাধ্যমকে টিকিয়ে রাখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সবকিছু করার জন্য। এবং যেহেতু শহীদ জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসাবে, বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসাবে তার সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফলে সেই উত্তরাধিকারের সূত্র ধরেই আমরা চলচ্চিত্র অঙ্গনকে সময় উপযোগীভাবে প্রযুক্তি নির্ভর করে আধুনিকভাবে তৈরি করার চেষ্টা করব। আমি অনুমান করি যে অনুদান ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের প্রয়োজন সম্ভবত আর নাই, কিন্তু এটা যে নাই এটা আমরা বুঝি না এই কারণে যে ডিজিটাল মার্কেটটা যে কত বড় এবং ওই ডিজিটাল মার্কেটে ইন করার জন্য যে নলেজটা এবং সেটার উপরে বেস করে যে নির্মাণ করা, চলচ্চিত্র নির্মাণ করা, এই পর্বটার মধ্যে প্রবেশ করার জন্য যে টিমটা দরকার, ওই টিমটা আমরা আসলে বিল্ড আপ করতে পারি নাই। এই টিমটা যদি একবার বিল্ড আপ করে ফেলতে পারি, ধরেন আপনারাই মনে করেন যারা প্রতিভাবান, আপনারা ফিল্ম নির্মাণ করছেন, চমৎকারভাবে ফিল্ম নির্মাণ করছেন, আপনাদের ফিল্ম একদম সাথে সাথে ডিজিটাল মার্কেটে ঢুকে যাচ্ছে এবং সাথে সাথে যারা পছন্দ করছে তারা এক লহমার মধ্যে অবসরে বসে বসে আপনার ফিল্ম ওটিটিতে পারচেস করছে, বসে বসে দেখে ফেলছে। যদি কল্পনা করি বাংলাদেশের 1 কোটি প্রবাসীরা আছেন বাইরে, 1 কোটি প্রবাসীর মধ্যে যদি প্রতিদিন 1 লক্ষ লোক যদি একটা ভালো ফিল্মকে ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য, তাহলে $1 লক্ষ কিন্তু ওই দিন আয় হচ্ছে। ওই ফিল্ম $1 লক্ষ বাংলাদেশি টাকা যা হয়, এবং এইভাবে যদি 1 বছর যদি সে চলে ছবিটা এবং এইভাবে যদি ছড়িয়ে পড়ে, তাহলে দেখা গেল যে তার নির্মাণ খরচ তো কি পরিমাণ টাকা তার উপার্জন হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু আপনার এই ডিজিটাল মার্কেটকে মাথায় রেখে এই ধরনের এই নতুন মার্কেটে ঢোকেনি, তাহলে সেজন্য কিন্তু আমরা কম্পেয়ার করছি কিন্তু রূপমহলের সঙ্গে, আমরা কিন্তু কম্পেয়ার করছি বিউটি সিনেমার সঙ্গে, হ্যাঁ, তার না বলাকা সিনেমার সঙ্গে। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ওইখানে, বলাকা সিনেমা হলে কিন্তু বসে আমরা আমাদের জগৎকে বোঝার চেষ্টা করছি আর আফসোস করছি, আহার হলো না, থাকলো না, এটা হলো না। বিকজ বলাকা সিনেমা হলে দাঁড়িয়ে কথা বলে তো হবে না, কথা বলতে হবে তো নেটফ্লিক্সের ওখানে দাঁড়িয়ে যে আমি কি করে এটা করতে পারি। এবং এমনও হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যারেক্টার দিয়ে জব্বার খান এক নতুন নায়ক হিসেবে হাজির হবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তা পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই জগতে একটা নতুন
জব্বার খান হাজির করতে পারে এবং একটা নতুন পূর্ণিমা সেনগুপ্ত হাজির করতে পারে, এবং এখনকার চলচ্চিত্র নির্মাতা, এখনকার তরুণ তরুণী অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু চমকে দিতে পারে, এবং তাদেরকে চমকে দেওয়ার মতো যদি কাহিনীকার থাকে প্রতিভাবান, সে যদি করতে পারে, এবং এটাকে নির্মাণ করার জন্য যে প্রযুক্তিগত জ্ঞান দরকার তা যদি কারো থাকে, এবং এটাকে মার্কেটিং করার জন্য যে ডিজিটাল মার্কেটিং সেন্স তা যদি কারো থাকে, 1 কোটি বিদেশের প্রবাসীদের মধ্যে তো মিনিমাম 50 লক্ষ লোক নিবে তো নিশ্চিত, তাই না? তো যাই হোক, আমি এই জন্য আপনাদেরকে বলি যে জব্বার খান যেভাবে তার সময়ের সবচেয়ে আধুনিক দায়িত্ব পালন করেছেন, বরঞ্চ আমরা কি আধুনিক হওয়ার মতো কাজ করতে পারছি কিনা, নাকি আক্ষেপের মধ্যে আটকে আছি, এটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে বরঞ্চ ওনার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে, শ্রদ্ধা জানানো হবে। ওই আমলে পূর্ণিমা সেনগুপ্ত অভিনয় করেছেন, অথবা সিনেমা হলে যে মহিলা দেখতে গিয়েছিলেন রূপমহলে, আপনি চিন্তা করতে পারেন সে কতটা স্মার্ট, কি পরিমাণ আধুনিক। তাহলে আমি কি এরকম আধুনিক চিন্তা করতে পারছি যে আজকে আমি নেটফ্লিক্স বাড়িয়ে ফেলবো বাংলাদেশে? তারপরে সেদিন যিনি গিয়েছিলেন তিনি যতটা স্মার্ট ছিলেন, আমরা কিন্তু ততটা স্মার্ট